বিহারের ৩৫ লক্ষ ভুয়ো ভোটার কার্ডকে বাতিল করা নিয়ে যখন আমাদের দেশের রাজনীতি রীতিমতো উত্তাল, ঠিক তখন আমাদের সামনে দেশের অন্য প্রান্ত থেকে এমন এক কথা বা এমন এক ঘটনা উঠে এলো যা রীতিমতো ভয়ঙ্কর। বাংলাদেশির এই ইস্যুতে এই ঘটনা নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ। কালকে ভারতের এক প্রান্ত থেকে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে, যিনি একজন বাংলাদেশি, কিন্তু বাংলাদেশ থেকে এদেশে আসার পর তিনি তার নাম শুধু পরিবর্তন করেছে তা নয়, তিনি তার লিঙ্গ পরিবর্তন করে নিজেকে ট্রান্সজেন্ডার হিসাবে আখ্যায়িত করে দিয়েছেন। এবং তার ওদেশে যখন নাম ছিল আব্দুল কালাম, এদেশে নাম হয়ে গেছে নেহা। এবং এই ব্যক্তি সম্পর্কে যে তথ্য আরো এসছে তা নিঃসন্দেহে চমকপ্রদ। সব মিলিয়ে আজকের এই প্রতিবেদনে আমি এমন কিছু বিষয় আপনাদের সামনে তুলে ধরবো যা সকলের দেখা উচিত, বোঝা উচিত, কারণ আমাদের দেশের সুরক্ষার সঙ্গে লাগাতার ভাবে কেউ বা কারা ছেলে খেলা করার চেষ্টা করছে। এই ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা অনুরোধ, চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। আমি ধারাবাহিকভাবে জিওপলিটিক্যাল ভিডিও আপনাদের জন্য এই চ্যানেলেও নিয়ে আসবো। ইতিহাস থেকে বর্তমান, সময় থেকে সমাজ, দেশ থেকে বিদেশ, ইতিহাস শুধু বইতে নয়, দেখবেন ভিডিওতেও। এই নেটওয়ার্ক এখন অনেক বড়। আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট নেটওয়ার্ক। দেখুন, কালকে যে খবর আমাদের সামনে এসছে সেখানে বলা হচ্ছে বাংলাদেশের এক পুরুষ শব্দটি বলছি, এবং থাম্বনেইলেও আপনারা দেখেছেন আমি হিন্দু শব্দটি ব্যবহার করেছি, কারণ এর একটা আলাদা সিগনিফিকেন্স আছে এখানে। এক ব্যক্তি যার নাম ছিল আব্দুল কালাম, যিনি বাংলাদেশি, তিনি ভারতবর্ষে ঢুকে আসেন। ভারতবর্ষে ঢোকার পর তিনি ধর্ম পরিবর্তন করার একটা ছুতো খোঁজেন এবং তিনি নিজেকে হিন্দু ধর্মাবলম্বী মানুষ হিসাবে দেখাতে শুরু করেন। এবং কারুর মনে যেন কোনো শক না হয়, টেনশন না হয় এবং সন্দেহ না হয়, তার জন্য তিনি তার নাম পরিবর্তন করে নেহা করে দেন। এবার ওদেশে ছিলেন পুরুষ, এদেশে হয়ে গেলেন হিন্দু নারী। তিনি অফিসিয়াল সারফেসে নিজেকে ট্রান্সজেন্ডার হিসাবে দেখাতে শুরু করেন, কারণ তার গলার স্বর তিনি বদলাতে পারেননি স্বাভাবিকভাবেই। এবং আমাদের যে বাহ্যিক গঠন, পুরুষের বাহ্যিক গঠনের সাথে মহিলাদের বাহ্যিক গঠনের যে পার্থক্য, তা তার পক্ষে ঢাকা সম্ভব হয়নি। ফলে নিজেকে তিনি হিন্দু নারী, নেহা বা ট্রান্সজেন্ডার হিসাবে আখ্যায়িত করতে শুরু করেন। এবং আরো শুনলে অবাক হবেন আপনারা, যে মুম্বাইয়ের যে হিজড়া কমিউনিটি আছে, সেই হিজড়া কমিউনিটির অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য হয়ে যান। পুলিশের রেকর্ড বলছে তিনি মুম্বাইয়ে প্রায় 2 বছর এই ধরনের কর্মকাণ্ড করেছেন, অর্থাৎ হিজড়া কমিউনিটির সদস্য হয়ে বিভিন্ন মানুষের কাছে গিয়ে চাঁদা ফাদা নিয়েছেন। ফলে সব মিলিয়ে আলটিমেটলি আজকে দেখা গেল এই ব্যক্তিকে, যাকে ট্রেস করা হচ্ছিল দীর্ঘদিন ধরে, তিনি বাংলাদেশি পুরুষ যার নাম আব্দুল কালাম। অর্থাৎ ট্রিক্সটা বোঝার চেষ্টা করুন। এদেশে আসো, চোরা পথে আসো কিংবা অন্যভাবে আসো, এসে ধর্ম পরিবর্তন করে নাও, নাম পরিবর্তন করে নাও, আর পুরুষ থেকে নারী হয়ে যাও, ফলে আপনি দেশের নাগরিক হয়ে গেলেন। এই ব্যক্তির কাছে ভুয়ো আধার কার্ড পাওয়া গেছে, ভুয়ো রেশন কার্ড পাওয়া গেছে, ভুয়ো ভোটার কার্ড অবধি পাওয়া গেছে। এবং আধার কার্ড, ভোটার কার্ড এবং এই যে বাকি যে ডকুমেন্টসগুলোর কথা বললাম, সেগুলো থাকলে পাসপোর্টও কিন্তু এই ব্যক্তি করতে পারবে জানতেন, এবং তিনি পাসপোর্ট অবধি করে নিয়েছেন। এবার এক ব্যক্তিকে আপনি ভারতীয় না বাংলাদেশি বুঝবেন কিভাবে? গোড়াতেই যদি গলতটা থাকে, অর্থাৎ আপনি যদি একবার কোনোভাবে ভোটার কার্ড এবং আধার কার্ড করে ফেলতে পারেন, তাহলে সেগুলো দিয়ে তো আপনার পাসপোর্ট হয়ে যাচ্ছে। কিছু ক্ষেত্রে পাসপোর্টে পুলিশ ভেরিফিকেশন প্রয়োজন হয়, এটা বাস্তব, কিন্তু এই ব্যক্তির কাছে কিভাবে পাসপোর্ট করার চাবিকাঠিটা চলে এলো, সেটাও কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে সব থেকে বড় তদন্ত সাপেক্ষ বিষয়। এই ব্যক্তির সম্পর্কে আরো জানা যাচ্ছে, এই ব্যক্তি নির্দিষ্ট কোনো জায়গায় পার্মানেন্ট থাকতেন না, বিভিন্ন জায়গায় তিনি ঘুরে ঘুরে ছিলেন, এবং তার সর্বশেষ লোকেশন ছিল ভূপাল, অর্থাৎ মধ্যপ্রদেশ। সব মিলিয়ে এই পরিস্থিতি কিন্তু আমাদের সামনে এক উদ্বেগজনক এক অধ্যায় নতুন করে শুরু করলো, যা বিশেষজ্ঞরা বলছেন। কারণ যদি এই ব্যক্তির মতো আরো 50 জন লোকও ভারতের 140 কোটির মধ্যে মিশে থাকেন, তাহলে আপনি তাকে খুঁজবেন কিভাবে? এবার এই ব্যক্তি আইএসআই এর এজেন্ট কিংবা কোন রকম উগ্রপন্থার সঙ্গে জড়িত আপনি তো বুঝতে পারছেন না। নাম পরিবর্তন, ধর্ম পরিবর্তন, আধার কার্ড, পাসপোর্ট, ভোটার কার্ড সবকিছু আছে, ফলে আপনি এই ব্যক্তিকে আইডেন্টিফাই করবেন কিভাবে? পুলিশ বলছেন অফিসিয়ালি তথ্য অনুযায়ী দ্যাট ইজ এ টিপ অফ এ আইসবার্গ, অর্থাৎ হিমশৈলার চূড়া মাত্র।
নিচে অনেকটা এখনো লুকিয়ে আছে যা পুলিশ তদন্ত করতে চাইছে। এই ব্যক্তির কল রেকর্ডিং, চ্যাট, বিভিন্ন তথ্য আমাদের সামনে এসছে এবং বলা হচ্ছে যে কথাগুলো পুলিশ জানতে পারছে তা কিন্তু অত্যন্ত শকিং, বিস্ফোরকও বটে। পাশাপাশি যখন এই ঘটনা আমাদের সামনে উঠে আসছে, ঠিক তখনই জম্মু কাশ্মীরে পুলিশ এক ভয়াবহ অপারেশন চালালো। ঘরে গিয়ে গিয়ে আমাদের কেন্দ্রীয় এজেন্সির তদন্তরা নতুন করে কোনো খোঁজ পেয়ে তদন্ত শুরু করলেন এবং তারা মনে করছেন জম্মু কাশ্মীরকে ফের একবার উত্তপ্ত করার চেষ্টা আমাদের প্রতিবেশী বিভিন্ন দেশ থেকে করা হচ্ছে এবং জম্মু কাশ্মীরকে কেন্দ্র করে স্লিপার সেলকে অ্যাক্টিভেট করা হচ্ছে। এবার দেখুন, এই ব্যক্তি যিনি বাংলাদেশি, যিনি ভারতবর্ষে এসে হিজড়া সেজেছিলেন, মুম্বাই হিজড়া কমিউনিটির অন্যতম সদস্য হয়ে গেলেন, তার নাম ছিল আব্দুল কালাম, তিনি নাম পরিবর্তন করে নেহা হয়ে গেলেন। এই ব্যক্তি কোনোভাবে স্লিপার সেলের অংশ নাকি আপনি কিভাবে বুঝবেন? কিছুদিন আগে বাংলায় এসেছিলেন অজিত দেওয়াল, আপনারা জানেন। অজিত দেওয়ালও কিন্তু ঠিক একই সন্দেহ প্রকাশ করেছিলেন যে বর্ডার এরিয়াতে সাম্প্রতিক সময় দেখা যাচ্ছে ইয়ং যারা যুবক আছেন তারা ঘর ভাড়া নেওয়ার চাহিদা কিন্তু তাদের বাড়ছে, অর্থাৎ তারা অন্য কোথাও থেকে এসে বর্ডার এরিয়াতে কম টাকায় কিন্তু ঘর খোঁজার চেষ্টা করছেন। অজিত দেওয়ালের সেই রিপোর্টে ছিল যে এদেরকে কিন্তু লোকাল সাপোর্টটা প্রথমে ভারতীয়রাই দিচ্ছেন, কারণ এদের সিম কার্ড প্রয়োজন, এদের একটি জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার প্রয়োজনে লোকাল কোনো গাড়ি ভাড়া করা সম্ভব প্রয়োজন, ফলে লোকাল সাপোর্ট ছাড়া এরা অ্যাক্টিভলি মুভ করতে পারবেন না। ফলে এই লোকাল সাপোর্টটা কারা দিচ্ছে, কিভাবে দিচ্ছে, এটাই কিন্তু অজিত দেওয়াল সেই রিপোর্টে প্রশ্ন তুলেছিলেন। এবং সব থেকে ইন্টারেস্টিং বিষয় হলো এরা সাধারণ মানুষের সঙ্গে এমন ভাবে মিশে যায়, ফলে সাধারণ মানুষের তো সন্দেহই হয় না, সাদা মনে কাদা নেই, ফলে সন্দেহ হবে কিভাবে যে আপনি বাংলাদেশি বা আপনি কোথা থেকে এসেছেন জানবেন কিভাবে? ফলে এরা কিন্তু সাধারণ মানুষের বিশ্বাসটাকে কাজে লাগিয়ে লোকাল ডকুমেন্টসটা বানিয়ে ফেলছেন। আর বাকি তো রাজনীতির খেলা আছেই, ভোট ব্যাংকের রাজনীতির জন্য এরা ডকুমেন্ট খুব সহজেই বানিয়ে ফেলছেন, সে যে রাজ্যেই হোক। আজকের দিনে দাঁড়িয়ে একের পর এক রিপোর্ট প্রকাশ পাওয়ার পরও আমরা কি একটু সচেতন হব না? আমরা কি আমাদের দেশের সুরক্ষার কথা মাথায় রাখবো না? অজিত দেওয়ালের সেই রিপোর্টে ছিল বাংলার বহু জায়গায় আনঅথরাইজড মাদ্রাসা হঠাৎ করে শুরু হয়েছে, যেই মাদ্রাসার পিছনে এমন কিছু কার্যকলাপ চলতো যা দেশের সুরক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত বড় থ্রেট এবং গুরুত্বপূর্ণ বটে। এই মাদ্রাসার সামনে একটা মুখ, অথরাইজড বলছি না, আনঅথরাইজড মাদ্রাসার পিছনে কি চলছে সেই রিপোর্টে কিন্তু প্রশ্ন তোলা হয়েছিল। সেই রিপোর্ট বিভিন্ন সময় বেরিয়েছে, আমি প্রকাশ করেছি, আপনারা দেখতে পাচ্ছেন। আর আজকে যেখানে জম্মু কাশ্মীরের ফের জঙ্গি নাশকতার একটা সম্ভাবনা তৈরি হচ্ছে বলে বাড়িতে বাড়িতে খুঁজে স্লিপার সেল এবং এদের সদস্যকে খোঁজার চেষ্টা ভারতের কেন্দ্রীয় সংস্থা করছে, ঠিক তখনই দেশের অন্য প্রান্তে বাংলাদেশি মুসলমান এক ব্যক্তি, যিনি হিন্দু নারী হয়ে হিজড়া সেজে ভারতবর্ষে ছিলেন, এবং আমরা ভুয়ো ভোটার কার্ড কেন ধরা হয়েছে সে বিষয়ে রাজনীতি করতে রাস্তায় নেমে গেলাম। কেন আমরা বলতে পারছি না আমরা বাংলাদেশিদের একত্রে একসঙ্গে কেন্দ্রীয় সরকারের সঙ্গে খুঁজে এই ভারত ছাড়া করব? কালকে ত্রিপুরার পক্ষ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ নেওয়া হয়েছে। ত্রিপুরা টাস্ক ফোর্স গঠন করা হয়েছে, 15টি থানাকে একত্রে নিয়ে মাথার উপরে ডিএসপি কে বসিয়ে যত ভুয়ো বাংলাদেশি ত্রিপুরায় জড়িয়ে আছেন তাদেরকে আইডেন্টিফাই করার কাজ শুরু হচ্ছে। শুধুমাত্র ভোট ব্যাংকের কথা মাথায় রেখে নয়, দেশের সুরক্ষা কিন্তু রাজনীতির ঊর্ধ্বে উঠে ইম্পর্টেন্ট একটা বিষয় হয়ে ওঠে এবং সেটাকেও আমাদের গুরুত্ব প্রায়োরিটাইজ করতে হবে। আজকে এই ঘটনা, পরবর্তীকালে বর্ডারে আরেকটি ঘটনা, তারপরে অজিত দেওয়ালের রিপোর্ট, আমাদের এই কথা আপনাদের কাছে পৌঁছে দেওয়ার একটা চেষ্টা, এত সব মেলানোর পরও যদি আমাদের দেশে কোনো নাশকতার ঘটনা ঘটে তাহলে এর পিছনে কিন্তু আমরাও কোথাও না কোথাও দায়ী হয়ে যাই। যেমন সরকার দায়ী হয়, ইন্টেলিজেন্স দায়ী হয়, এর দায় কিন্তু আমাদেরও থেকে যায়, কারণ আমাদের সঙ্গে ওদের ডিরেক্ট ইনভলভমেন্ট হচ্ছে, যা ইন্টেলিজেন্স অফিসারদের সাথেও প্রাথমিকভাবে হয় না। আপনারা কিভাবে দেখছেন পুরো বিষয়টি কমেন্টে জানাবেন।